সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম ওষুধের দামে ফ্রি স্টাইল। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন আহমেদ, এবং রয়েছেন সাংবাদিক এবং সভাপতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম জনাব তৌফিক মারুফ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনিও অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে আমরা একটু দেখে নিই। 2019 সাল থেকে এসএসসিতে সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া সহ বেশ কিছু সুপারিশ শিক্ষাবিদদের, মানোন্নয়নের স্বার্থে বাস্তবায়নের আশ্বাস শিক্ষামন্ত্রীর। বিশ্বব্যাপী নিরাপদ পানি ব্যবহার নিশ্চিতে গ্লোবাল ফান্ড গড়ে তোলার প্রস্তাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। হাঙ্গেরিতে ওয়াটার সামিটে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের অভ্যন্তরের পরিস্থিতি জানতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বললেন রাষ্ট্রদূত বার্নিকাট। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটার বেড়েছে প্রায় 1.25 লাখ। প্রার্থী বাছাইয়ে আধুনিক নবরায়ণকে গুরুত্ব দিচ্ছেন নতুন ভোটাররা। এবং মিটার ও রুট পারমিট ছাড়াই ঢাকার রাজপথে চলছে শত শত অবৈধ সিএনজি অটোরিকশা। আইনি জটিলতায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছে বিআরটিএ। আমরা শিরোনামগুলো দেখলাম। জাফর ভাই, আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করব। ওষুধের দামে ফ্রি স্টাইল, এটা আজকে আমরা আলোচনা করছি। এ নিয়ে আমাদের গতকালকে একটি রিপোর্ট ছিল, দিনভর রিপোর্টটি গিয়েছে ওষুধের দাম নিয়ে। ওষুধের দাম নিয়ে আমরা গত মাস দেড়েক আগে আরেকটি রিপোর্ট করেছিলাম, আলোচনা করেছিলাম। তো আমরা আসলে পত্রপত্রিকায়, তৌফিক মারুফও বলতে পারবেন যে আপনারা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময় রিপোর্ট করেছেন। আমরা দেখি রিপোর্ট হচ্ছে, টিভিতে আলোচনা হচ্ছে, টকশো হচ্ছে, কিন্তু অবস্থা যেটা সেটাই থেকে যাচ্ছে। ওষুধের দামের একটা সম্প্রতি কিছু দেখলাম, দু একটা কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে হ্যাঁ কিছুটা কমানো হচ্ছে, যেন একটা কিন্তু আমরা দেখি যে যখন যার যেভাবে ইচ্ছা দাম বাড়িয়ে দিচ্ছে। তো আপনার কাছ থেকেই শুনতে চাই প্রথমে কথাটা। আজকের এই ওষুধে নিয়ে কোনো আলোচনা করতে হলে আমার মনে হয় আজকে একটা লোককে স্মরণ রাখা করা প্রয়োজন। মাত্র কয়েকদিন আগেই তার সেকেন্ড মৃত্যুবার্ষিকী গেলেন। ওনার নাম হলো মেজর জেনারেল শামসুল হক, যিনি এই ওষুধ 1982 সনের ওষুধ নীতিটা তৈরিতে তার একটা অনবদ্য ভূমিকা ছিল। ভদ্রলোক ডাক্তার ছিলেন, আর্মির DGM ছিলেন। উনি একটা জিনিস বুঝেছিলেন যে ওষুধের একটা ন্যায্য কিছু। সেই সময় সেই কারণে 1982 সনে উনি সেই সময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি সাহায্য করেছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য। সেই জন্য আজকে আমার মনে হয় যে কোনো দেশে যদি ভালো কাজ যদি কেউ করে থাকে তাকে স্মরণ করা উচিত। সেই জন্য তার নামটা আমি স্মরণ করছি। অবশ্য আরেকজন লোক যে ওষুধ সম্পর্কে বুঝতো না কিন্তু স্বাস্থ্য খাতের উন্নতি চেয়েছিল, শামসুল হক মিলন, ডাক্তার শামসুল হক মিলন। তার আপনারা জানেন গতকাল তার আতাতায়ীর হাতে মারা যান ডক্টর মিলন। সেই আজকে ওষুধের ব্যাপারে নৈরাজ্য চলছে, এটাতে কোনো অস্বীকার করার কোনো কিছু নাই। এটা যদি আমি এটা সোজা, এই নৈরাজ্যের একটা মাত্র কারণ শুনতে খারাপ শোনা যাবে, অধিকাংশ ব্যবসায়ী, সবাই না, তাদের লোভ পাপে পরিণত হয়েছে, গুনাতে পরিণত হয়েছে। তাদের দুর্নীতি এটা চূড়ান্ত। তাদের লোভটা কুকুরের যে লেজ আছে তার মতো। কুকুরের লেজকে ছেড়ে দিলে সে বাঁকা হয়ে যায়, সেই জন্য তাকে টেনে সোজা করে ধরে রাখতে হয়। অর্থাৎ যেটা বুঝাতে চাচ্ছি, পৃথিবীর কোনো জায়গার কোনো উদাহরণ নাই এই লোভ লালসাকে, ওষুধ কোম্পানির লোভ লালসাকে নিয়ন্ত্রণের চেষ্টা করে নাই। সরকার এটা নিয়ন্ত্রণের চেষ্টা করে। আমাদের এখানে তো নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে, নিয়ম ছিল একটা ভয়ানক 1982 সনে একটা ওষুধ নীতি হয়েছিল,
একটা সুপার একটা খুব নাম করা এখানে আমার পাশে আছেন মুনির আছেন, এরা বহুদিন ধরে পড়াচ্ছিল, ছাত্রদেরকে পড়াচ্ছিল কি করে ওষুধ, ভালো ওষুধ চিনতে হবে, ওষুধের দাম, ইকোনমিক্স হবে, ড্রাগ প্রোডাকশন, এইসব পড়াতে, কিন্তু ডাক্তারদের পড়ানো হয় না। মুশকিল করে ডাক্তাররা হলো খবরদারির মালিক, কিন্তু আমাদের ক্যারিকুলামের কোথায়ও প্রোডাকশন কস্ট পড়ানো হয় না। ফলে ওষুধ কোম্পানির লোক এসে যাই বলে তাই আমরা বিশ্বাস করি, কিন্তু মুনিররা যারা ফার্মাসিস্ট তারা কিন্তু এটা ডিটেলিংটা বুঝেন। তো তাদেরকে যদি ওই ওষুধ নীতি হলো পয়লাবার একটা ওষুধ নীতি হলো যেখানে তাদের রোলটাকে স্বীকার করে নেওয়া হলো তাদেরকে সেটা। এবং একটা কথা বললাম যে ওষুধের মূল্যটা সরকার নিয়ন্ত্রণ করবে। কেন? আপনার গায়ের কাপড়টা আছে, সেটা আপনি হাত দিয়ে ধরে বুঝতে পারেন এটা সিল্ক, কটন, মিক্সড। ফলে একটা আজগবি দাম চলে, যেমন যে চাউলের দর যদি আজকে আমরা বলি 70 টাকা, বলে কি মিয়া কি পাইছো, বাঙাল পাইছো, চিনির দাম 2 টাকা বাড়লেই এইসবই। কিন্তু এইখানে ওষুধের বেলাতে বলার কোনো কিছু নাই। এবং এই নৈরাজ্য আমাদের সময় তো গত 3 দিন যাবৎ ছিল, তার আগে অন্যান্য পত্রিকায় ছিল। এর ফলে যেটা হচ্ছে কি, আপনি বেশি টাকা দিয়ে ওষুধ কিনলে যে ভালো ওষুধ কিনছেন তার কোনো গ্যারান্টি নেই। এবং সেটা সারা পৃথিবীতে দেখা গেছে ওষুধের দাম যখন বেশি থাকে তখন ভেজাল ওষুধ বাড়ে, কেন লাভটা বেশি হয়। তো লাভ যদি বেশি হয় আমি নকল করব না কেন, এটাই হলো মূল কারণ। তো আজকে সরকারের এটা করার সুবিধাটা কেন করতে পেরেছে, এটার একটু ইতিহাসটা বলতেই হয়। আগে কিন্তু 1994 সন পর্যন্ত সরকার সকল ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করতেন এবং এটা খুব অত্যন্ত দ্রুত করতেন। তারা ওইসব কমিটিতে মুনিরের মতো লোকরা থাকতেন, 2-1 ডাক্তারও থাকতেন। তারা ক্রিটিক্যালি দেখতেন যে কাঁচামালের দাম কত। আমাদের দেশে এখনো 95% কাঁচামাল আমদানি করে আমরা বাইরে থেকে, প্যাকিং মেটেরিয়াল কিছুটা দেশে হয়, এটার দাম কত তার সাথে একটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া হতো। এবং এটাতে পরিমাণটা কত হতো লাভের, আমি একটা সোজা অঙ্ক না বললে বুঝতে পারবে না জনসাধারণ। 1982 সনে ওষুধ নীতি হয়েছিল, 81 সনে বেক্সিমকোর বিক্রি ছিল বছরে মাত্র 34 লাখ টাকা, মাত্র 34 লাখ ছিল তার বছরে বিক্রি। আজকের নাম্বার 1 যে কোম্পানি স্কোয়ার, তার বিক্রি ছিল 1 কোটি টাকা কম বছরে, দিনে না কিন্তু। আর আজকে এটা তারা দিনে তার চেয়ে বেশি বিক্রি করেন। এটা সম্ভব হয়েছে ওষুধ নীতির কারণে, ওষুধ নীতির কারণে। এটা একটা শুরু হয়ে গেছে, দেশীয় শিল্পের ট্রিমেন্ডাস বিকাশ হয়েছে, সারা পৃথিবীতে আমরা অর্জন করেছি। কিন্তু দেশীয় শিল্পগুলি মানে তাদের এই বিকাশটার কারণে মানুষের যে কল্যাণটা হওয়ার কথা সেটা করে নাই। কেন হতে পারে নাই? কারণ আজকে মুনিরের মতো লোককে সেই সব কমিটিতে রাখা হয় না। সেটাকে এইটা কথা মনে রাখতে হবে, প্রফেশনাল লোককে জায়গা মতো নির্ভেজাল প্রফেশনাল, কিছু ভাড়া করা প্রফেশনাল আছে, কিছুটা মনে করে জানা করা। শুধু প্রফেশনাল লোক থাকার বিষয়টাই নাকি 1994 স্যার বলবেন যে 1994 সালে যে 82 সালে যে বিষয়টা ছিল আর 1994 সালে এসে ব্যবধানটা বা পার্থক্যটা কি হলো, যে আইনের পরিবর্তনটা কি হলো? পরিবর্তনটা খুবই আপনার মানুষের কল্যাণের জন্য হয়নি, যেটা হয়েছে সেটা খুব ডিস্ট্রাকটিভ, ক্ষতিকর হয়েছে। যখন যেটা বললেন যে 82 সনে যে ওষুধ নিয়ন্ত্রণ কমিটি ছিল, তারা ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করত এবং তাদের অ্যাপ্রুভাল ছাড়া, অনুমতি ছাড়া কোনো ওষুধের মূল্য বৃদ্ধি করা সম্ভব হতো না। কিন্তু এই ওষুধ নীতিকে আপনার কোম্পানিগুলো কিন্তু কোনো সময় মেনে নেয়নি মনে প্রাণে। তারা চেয়েছিল ফ্রি হ্যান্ড, মানে মুক্ত হস্ত, যে আমাদের মানে যাই বলবো আমাদের কথা শুনতে হবে, চাপ দিচ্ছিল সরকারের উপরে। তো সেই সময় 94 সালে বিএনপি সরকারের সময় এক নির্বাহী আদেশে আপনার এই মূল্য নিয়ন্ত্রণ প্রথা বাতিল করে দেওয়া হলো, বলে যে এটা থাকবে না। এখন বলা হলো যে ঠিক আছে, জনস্বার্থে 117টি ওষুধের মূল্য সরকার নিয়ন্ত্রণ করবে, আর বাকি সবগুলো ড্রাগকে ডিকন্ট্রোল ড্রাগ হিসাবে আখ্যায়িত করা হলো। তার মানে ওইসব ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করবে ওষুধ কোম্পানিগুলো। কিন্তু মজার ব্যাপার হলো যে 117টি অত্যাবশ্যকীয় ওষুধ যেটা জনসাধারণের জন্য লাগে, গরিব দুঃখী মানুষের জন্য লাগে, সেগুলোর বেশিরভাগ কিন্তু এখন আর উৎপাদিত হয় না। এখন সবগুলো এখন অবসলিউট হয়ে গেছে। সামান্য কিছু উৎপাদন করার কোম্পানিগুলো দেখেছে যে এগুলো উৎপাদন করে কোনো লাভ হয় না, শুধু লাভ তারা তৈরি করা বন্ধ করে দিয়েছে। সুতরাং এখন যে ফ্রি হ্যান্ড পেয়েছে, ফ্রি স্টাইল যেটা আপনি বলছেন, পুরো দামে সেটা চালু হয়েছে। কারণ হচ্ছে যে আপনি দেখেন, আমি প্রায় বলে থাকি, লিখে থাকি যে
ওষুধ কোনো অন্যান্য ভোগ্যপণ্যের মতো কোনো ভোগ্যপণ্য নয়। এক্স্যাক্টলি। এটা জীবন মরণের প্রশ্ন এখানে জড়িত। একটা মানুষ কখন ওষুধ খায়? তার রোগ সারানোর জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য, জি। সে সুস্থ হওয়ার জন্য। সেই ওষুধ দিয়ে যদি আপনি দুর্নীতি করেন, আপনি যদি গরিব জনসাধারণকে যদি এক্সপ্লয়েট করেন, আপনি ইচ্ছামতো দাম বাড়িয়ে আজকে তো দেবেন, একটা উদাহরণ আছে রিড ফার্মা, যে রিড ফার্মা বেরিয়ে গেল। জি। হ্যাঁ, তাহলে আপনার এইভাবে দুর্নীতি চলবে। এখন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এরা প্রায় বলে থাকে যে আপনার মুক্তবাজার অর্থনীতির মতো আমাদের বাজার অর্থনীতি হতে হবে। কিন্তু আমার কাছে প্রমাণ আছে, ফ্রান্সের মতো দেশে, কানাডার মতো দেশে মূল্য নিয়ন্ত্রণ কমিটি আছে। সেখানে আপনি কোনো ওষুধের দাম ইচ্ছে মতো বাড়াতে পারবেন না, চাইলেও পারবেন না। আমাদের দেশে ওষুধ তো রপ্তানি হচ্ছে সেই নিয়ম মেনেই। না, নিয়মে। রপ্তানি বলতে একটু আমি কারেক্ট করি। জি। রপ্তানি এটাও একটা ভাতাবাজি। আমাদের টোটাল যে ওষুধ যেটা রপ্তানি করি, আমার শাকসবজি রপ্তানির চেয়েও কম। পান যতটুকু রপ্তানি করি তার চেয়েও ওষুধের রপ্তানি কম। এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু জনসাধারণকে ধাওয়া দেখাচ্ছে যে আমরা একটা গার্মেন্টসকে ছাড়িয়ে যাব, এই স্বপ্নের কথা বলে লাভ নাই। যে দেশে কাঁচামাল তৈরি হয় না, যে দেশে সুলভে ওষুধ তৈরি হয় না, সে এক্সপোর্ট করতে পারে না। আমার গার্মেন্টসের বাজার আছে কেন? আমারটা সুলভ, আমি কম্পিট করতে পারি সবার সাথে। জি। এখনো আমরা আন্তর্জাতিক বাজারে ভারতের সাথে কম্পিট করতে পারি না, কারণ ভারতে কাঁচামাল উৎপাদিত হয়। জি। যেটা ব্যাকওয়ার্ড নিউট্রিশ বলা হচ্ছে। জি। যাই হোক, তো সেটা বলছিলাম যে আপনার ফ্রান্সের মতো দেশে আপনার যদি আপনি ওষুধের দাম বাড়াতে চান, তাহলে আপনাকে রিভিউ কমিটিতে পাঠাতে হবে। তাহলে রিভিউ করবে যে আপনি দাম বাড়াতে চাচ্ছেন কি কারণে, কোন কোন যুক্তিতে আপনি দাম বাড়াতে চান। তখন তাদেরকে যুক্তি তুলে ধরতে হয় যে এই কারণে মানে আমরা একটা ওষুধের- শুনানির মতো হয়। হ্যাঁ, শুনানির মতো হয়। তখন তারা সেই যুক্তিগুলো তুলে ধরে। যদি রিভিউ কমিটি মনে করে যদি যে হ্যাঁ দাম বাড়ানো সত্যি প্রয়োজন, তারা বাড়ায়। এখন বাড়ালে আবার কত কি পরিমাণে বাড়াবে সেটাও আবার তারা নির্ধারণ করে দেয় আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে, এই যে ওষুধ নিয়ন্ত্রণ, ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা পর্যন্ত বলে থাকেন, নির্দ্বিধায় বলে থাকেন যে আমরা অসহায়। এই কথাটা শুনে আমার কাছে ভীষণ কষ্ট লাগে সবসময়। সবসময় তারা যখন ইন্টারভিউ দেন তখন বলেন যে আমরা অসহায়। ওষুধ কোম্পানিগুলো 117টা ওষুধের বাইরে যত ওষুধ আছে সবগুলো তারা দাম ঠিক করে নিয়ে আসে, আমরা অসহায়ের মতো সেখানে সিগনেচার করে দিই, আমরা সেটাকে অনুমোদন করে দিই এবং তারা ওষুধের দাম বাড়ায়। এটা তো কোনো কথা হতে পারে না। আপনি তাহলে আসছেন কি জন্য? আপনি ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাজটা কি তাহলে? আপনি কি জিজ্ঞেস করবেন না যে একটা ওষুধের দাম এখন আছে 5 টাকা, আপনি সেটা 10 টাকা করে ফেললেন? একটা ভিটামিন A to Z এর মূল্য আছে আপনার 190 টাকা, সেটাকে আপনি 285 টাকা করে ফেললেন। 100 টাকা বাড়িয়ে দিলেন কি কারণে? সেটা যুক্তিটা আপনি তুলে ধরেন। কোথায় কোথায় আপনার বাড়ানোর প্রয়োজন আছে সেগুলো আপনি উপস্থাপন করুন, তাহলে আমরা বিবেচনা করে দেখব। সে কথাটা কিন্তু তারা জিজ্ঞেস করে না। তার মানে হচ্ছে কোম্পানিগুলো এত শক্তিশালী হয়ে গেছে এদেশে যে তাদের সাথে আর্গুমেন্টে যাওয়া বা যুক্তিতর্কে গিয়ে তাদেরকে বোঝানো বা কনভিন্স করা বা বাধ্য করা, এই শক্তিটা এই দেশে। জি, আমি একটু তফিকের কাছে সেখানে আমি একটু যোগ জি। করি ওনার সাথে। যতগুলি সরকারের কমিটি আছে সেখানে নলেজেবল প্রফেশনালসের অনুপস্থিতিটা খুব লক্ষণীয়। সেখানে এইসব কোম্পানির মালিকদের প্রাধান্য রয়ে গেছে প্রত্যেকটা কমিটিতে। জি। ফলে সেটি এটা একটা হয়। আর দ্বিতীয় পয়েন্ট আমি একটু এড করতে চাই, ফ্রান্স বা হোল যে ইউরোপিয়ান ইউনিয়নে যে নিয়মটা আছে, একটা নেগেটিভ লিস্ট আছে। তারপরে মনে করলেন যে ওষুধ আসলে গভর্নমেন্ট বলছে যে এটা বাড়ানো যাবে না, আর কোম্পানি বলছে এটা না হলে আমি এটা বাড়াতে চাই। তখন গভর্নমেন্ট কি করে, বলছে তুমি বাড়াইতে পারো, কিন্তু আমার পয়সাতে ইন্স্যুরেন্সে এই ওষুধ পাওয়া যাবে না, তুমি পয়সা দিয়ে খারাপ ওষুধ কিনা খাও গিয়া। শুধু এটাকে নেগেটিভ লিস্ট ইন্স্যুরেন্স বলে। কভারেজের ইন্স্যুরেন্স কভারেজ না হলে ওষুধের বিক্রি নেই। জি। আমরা তৌফিক মারুফের কাছে আসছি একটা প্রশ্ন নিয়ে। একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি। তাহের বলছি চিরং থেকে। জি, আমি জাফরুল্লাহ সাহেবের কাছে প্রশ্নটা, ওনার টকশো অনেক সময় শুনি, খুব মজা লাগে। তো সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান দেশে যে পরিস্থিতি ওষুধ নীতির উপর, যে ওষুধের দাম ডে বাই ডে বাড়তেই আছে, ডবল হয়ে যেতে আছে। এখন সাধারণ মানুষ আমরা অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় আছি। তো এখন এই সাধারণ মানুষ ওষুধ কিনতে গেলে 500-1000 টাকার নিচে কোনো ওষুধ পাওয়া যায় না। তো এখন এই ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা, বা এই ব্যাপারে কোনো সরকার পদক্ষেপ নেবেন কিনা ওষুধের ব্যাপারে, এটা একটু কাইন্ডলি জি, আমাদেরকে। উনি এটা বলবেন সরকার কি করতে পারেন এই বিষয়টাই জাফর ভাই বলবেন। আমি একটু তৌফিক মারুফের কাছে আসি। জি তৌফিক, আমরা দেখি যে 82 সালের ওষুধ নীতির কথা বলছি, যে 82 সালের ওষুধ নীতি আমাদের দেশীয় ওষুধ শিল্পকে বিকাশ করতে একটা
উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। সেই ওষুধ শিল্প বিকাশ হয়েছে, সেই দেশীয় ওষুধ কোম্পানিগুলি যেই আইনের মাধ্যমে বিকশিত হয়েছে, তারপরে তারা একসময় ক্ষমতাবান হয়েছে, ক্ষমতাবান হয়ে 12 বছরের মাথায়, এক যুগের মাথায় তারা সেই নীতিকেই কিভাবে পদদলিত করেছে, তাদের মানে তাদের কায়েমে স্বার্থবাদী চরিত্র ফুটে উঠেছে। তো এই বিষয়টি, এবং আমরা এটা চলছে এরপরে 94 সালের পর থেকে তো এখন পর্যন্ত অবাধে চলছে, আজকে 22 বছর ধরে। এটার থেকে আমরা বের হতে পারছি না। আমরা মাঝে মাঝে রিপোর্ট করি, রিপোর্ট হয়, হয়, কিন্তু সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি। হ্যাঁ, ঘুরপাক এই কারণে খাচ্ছি, সম্মানিত দুজন বলেছেন যে বাংলাদেশে ওষুধ শিল্প 82 থেকে এ পর্যন্ত কোন পর্যায়ে গেছে। আমরা বাংলাদেশ গণ্ডি ছাড়িয়ে, বাংলাদেশের মানুষ ছাড়িয়ে বিশ্বের 125টা দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়। পরিমাণ কি হয় সেটি আমরা একটু আগে শুনলাম। কিন্তু এই যে অর্জন, বিষয়টি এরকম হয়ে গেছে, ঔষধ কোম্পানিগুলো, আমি সবার কথা বলছি না অবশ্যই না, হাতে গোনা 2-4-10টি বাদে, অন্য এখন আমরা জানি যে 200-250 মতো কোম্পানি আছে। এই 250 ওষুধ কোম্পানির 1200 জেনেরিক আইটেমের 30,000 আইটেম ব্র্যান্ড নেমে ওষুধ চলে। তো এই বাংলাদেশে যেমন মানুষের ঘনবসতি, ওষুধের অবস্থাও এরকম। এই যে 125টা দেশে যাচ্ছে, আমাদের সরকার সেটি নিয়ে গর্ব করছে। আমরাও অবশ্যই গর্ব করি যে ওষুধ, আমাদের দেশের ওষুধ বিভিন্ন দেশে যাচ্ছে। ইদানিং আমেরিকায়ও যাচ্ছে, আমেরিকায় যাওয়া তো খুবই টাফ, সেখানেও যাচ্ছে। তো এই যে গর্বের জায়গাটা, এই জায়গাটা আসলে আমি বলবো কলুষিত হচ্ছে, আমি বলবো বিপন্ন হয়ে যাচ্ছে, হুমকির মুখে পড়ছে। শুধুমাত্র এই কিছু যারা যে ওষুধ কোম্পানিগুলো আজকে এমন পর্যায়ে নিয়ে গেছে, তাদের মধ্যেই বড় একটা অংশের কারণে। আজকে দেখেন যে ওষুধ নীতি বা আইন 82 সালের কথা বলা হচ্ছে, আরো পরে 93-94 কথা বলা হচ্ছে, এরপরে 2008-এ এসে 9-এ এসে যেটাই হলো, এখন পর্যন্ত আপনার নতুন একটা ওষুধ নীতি আজকে 3 বছর ঝুলে আছে। 3টা বছর পর্যন্ত ঝুলে আছে। এই মিটিং হয়, সেই মিটিং হয়, হচ্ছে তো যাচ্ছে না, এই অবস্থায় চলছে। যদি এমন অবস্থা হয়, তাইলে কখনোই ওষুধের দাম তো দূরের কথা, মান তো দূরের কথা, ওষুধের ক্ষেত্রে নিয়ন্ত্রণ সরকার, যে সরকারই আসুক, এখন আওয়ামী লীগ সরকার আছে, অন্য যে কোনো সরকারই আসুক, এই ওষুধ কোম্পানির যে আসলে চক্র, এখান থেকে বের হওয়া সম্ভব হবে না, কুক্ষিগতই তারা করে রাখছে। দেখেন, মাত্র 117টা ওষুধের দাম নির্ধারণ করা আছে, বাকিগুলো কিভাবে হয় সেটি স্যার বললেন। এখন ওষুধ প্রশাসন অধিদপ্তর কি করবে? ওনাদের তো, ওনারা কথায় কথায় অজুহাত দেন, আমাদের জনবল নাই, আমাদের সেই ক্যাপাসিটি আমরা দেখাতে পারছি না। মন্ত্রণালয় বলছে আমরা তো সব মানে আইন করছি, হচ্ছে ইত্যাদি। আমরা সর্বশেষ একটি দেখি যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে হ্যাঁ, যদি এরকম ফ্রিস্টাইল দাম বেড়ে থাকে তদন্ত করে ব্যবস্থা নেব, হ্যাঁ, এরকম একটা গতানুগতিক কথা কিন্তু আমি ওই জায়গাটা একটু বলতে চাচ্ছি যে শুধুমাত্র এখন সবচেয়ে জরুরি হচ্ছে, প্রথমত ওষুধ যে নীতিমালাটা ঝুলে আছে এটি সময় উপযোগী এবং বাস্তবমুখী করতে হবে। আরেকটি কথা আসছে যে বিশ্বের কোনো দেশেই এখন কিন্তু আর জেনেরিক নাম ছাড়া কোনো ওষুধ আপনি ব্র্যান্ড নামে চলে না। আমরা কি করি? আমরা কোম্পানির নাম সেল করি। আমি দুঃখের সাথে বলছি যে ডাক্তার সাহেব যারা আছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, তারা এই ব্র্যান্ড নেমের বাইরে যেতে পারছেন না। ব্র্যান্ড নেম মানে কি? XYZ কোম্পানির নামের এই প্রোডাক্ট। সুতরাং আমি যখন অ্যাজ এ ডক্টর ব্র্যান্ড নেমটি লিখব, আমি তো সরাসরি বলি বা পরোক্ষভাবে বলি আমি কোম্পানির নামটাকেই বিক্রি করছি বা তার নাম প্রেসক্রাইব করছি। বিশ্বের কোনো দেশে আপনি পাবেন না যেখানে আপনি এই ব্র্যান্ড নেমে প্রোডাক্ট কিনতে, ওষুধ কিনতে, সেখানে জেনেরিক নেমেই হবে। বাংলাদেশে 2-3টা জায়গায় বড় বড় হসপিটাল, যে হসপিটালগুলোর আমরা নানা সময় সমালোচনা করি, কিন্তু সেগুলোকে একটা জায়গায় ধন্যবাদ দিতে হয়, আপনি সেই হসপিটালগুলোতে গেলে আপনি কোনো কোম্পানির ব্র্যান্ড নেমের ওষুধ পাবেন না, তারা প্রেসক্রাইব করে জেনেরিক নেমে ওষুধ। যতক্ষণ পর্যন্ত এই জেনেরিক নেমের ওষুধের প্রচলন করা না হবে ততক্ষণ পর্যন্ত প্রেসক্রিপশন লেখার সিস্টেম, রাইট, সেখানে ওষুধের মূল যে নামটা সেই নামটা লিখবে, কোনো কোম্পানির ব্র্যান্ডের নামটা থাকবে না। হ্যাঁ, এটি নিয়ে বিতর্ক থাকতে পারে।
আমি যদি দামের জায়গায় আসি, এই জেনেরিকের সাথে দামের যোগসূত্রটা কি? যখনই জেনেরিক নামটা লেখা হবে তখন একটা সমান্তরাল একটা ওই যে চক্রটা, বা আমরা যে অনেক ক্ষেত্রে বলি না যে মানে মুনাফার যে এক ধরনের বিস্ফোরণ থাকে, সেটা কিন্তু কমে যাবে, সমান্তরাল পর্যায়ে চলে আসবে। মানে আমি 3টা ভালো কোম্পানির নাম জানি, আমি 3টা ভালো কোম্পানির নাম ওষুধকে জিজ্ঞেস করবো ওই জেনেরিক নামে, যারটা কম পাবো তারটা নিব। হ্যাঁ, বিষয়টা তখন তো- ডাক্তারের দায়টা বেড়ে যাবে, ডাক্তার কিন্তু এটা বুঝে দিবেন। আর এই যে ওষুধ কোম্পানিগুলো এখন ডাক্তারের কাছে গিয়ে যে প্রতিদিন ভিড়, রোগীর চেয়ে বেশি কোথাও কোথাও থাকে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা, ওই ভিড়টা কমে যাবে। বরং আমি নাম বলবো না, আমি শ্রদ্ধা জানাই কোনো একটা ওষুধ কোম্পানির একজন খুব বয়স্ক একজন মালিককে, উনি এর মধ্যে কেন ওনার বোধোদয় হয়েছে বা এটার মধ্যে নেগেটিভ কোনো ওনার চিন্তা ভাবনা আছে কিনা আমি জানি না, বাট আমি ওইটা অ্যাপ্রিসিয়েট করছি। উনি বলছেন যে আমার প্রতিদিন যেই পরিমাণ এই ওষুধ বিপণনের কাজে ডাক্তারদের জন্য চেক এবং উপটোকন লিখতে হয়, আমি এটি থেকে এখন মুক্তি চাই বাবা। যে আমরা এটা শুরু করেছিলাম মার্কেটিং এর জন্য, কিন্তু এখন এমন অবস্থায় আসছি, উনি ওনার দপ্তরে আমাকে সাজানো রুমে নিয়ে দেখিয়েছে যে দেখেন এখানে কত কিছু আমাকে মেনটেন করতে হবে। প্রতিদিন আগে ডাক্তারদেরকে ওই চেক দিতে হইতো, এখন অনেক ডাক্তার চেকও নিতে চায় না, উপটোকনও নিতে চায় না, তারা ক্যাশ চায়। এমনকি তারা আরো মানে নিশ্চিত হতে চায় যে তোমার কোম্পানি আমাকে এটা দিবে কিনা, সেটা আগে নিশ্চিত হয়ে আসো, লিখবে না। তো যখন এই অবস্থা হয়, এটার প্রভাবটা কোথায়? ওষুধের উপরেই পড়ে। 64% আমরা যে চিকিৎসা ব্যয় করি বাংলাদেশে, ইউনিভার্সাল হেলথ কাভারেজের মেথড অনুযায়ী আমরা এখন কিন্তু যে চিকিৎসা ব্যয় যাচ্ছে তার 64% দিতে হয় আমাদের পকেট থেকে, বাকিগুলো দেয় রাষ্ট্র 9%, আর বিভিন্ন খাত থেকে সেগুলো আসে। এই যে 64%-এর মধ্যে বেশিরভাগই দেখা গেছে যে মানুষ নিঃস্ব থেকে আরো নিশ্চয় ওষুধ কিনতে গিয়ে চিকিৎসা ব্যয়ের চেয়েও বেশি হচ্ছে ওষুধ। কারণ হচ্ছে, আমি অনেক পার্শ্ববর্তী দেশের কথা বলি বা অনেক সময় অনেক বাইরের কথাও বলি, যে সেই ক্ষেত্রে হচ্ছে কি তারা ওষুধ কম দেয়, কিন্তু আমাদের দেশে ডাক্তারের কাছে গেলেই দুইটা হচ্ছে বড় এখন ভোগান্তি। এক হচ্ছে ওই পরীক্ষা নিরীক্ষার লিস্ট বড়, আর একটা হচ্ছে ওষুধের লিস্ট বড়। মানে ওনরা বলেন বা মাঝে মধ্যে তাদের ভাবটা এরকম থাকে যে যেই ডাক্তার বেশি পরীক্ষা নিরীক্ষা দিবেন না, প্রেসক্রিপশনের ভিতরে লেখার তালিকা লম্বা করবেন না, এবং যিনি ওষুধের তালিকা বড় দিবেন না, তাকে বোধহয় রোগীরা বড় ডাক্তার ভাবেন না। তো এই যে ডাক্তার সাহেবদের সচেতনতাও যদি হয়, আর এই ওষুধ নীতিটা যদি প্রপারলি কাজ করে, ওষুধের দাম কমে যাবে। তখন আমি এটা বলছি যে ওষুধের দাম কমলে এই ওষুধের শিল্প প্রতিষ্ঠানগুলোর যে তাদের লোকসান হবে সেটা না, যাদের ওষুধগুলো ভালো এমনিতেই এটা কিন্তু যাবে। তারা অজুহাত দেন। এবার আমি কয়েকদিন আগে যে রিপোর্ট করেছি, সেই সময় আমি ওনাদের নেতাদের সাথে কথা বলেছি, কোন কোন ওষুধ কোম্পানির কর্মকর্তাদের সাথে কথা বলেছি। ওনরা বলে যে আপনারা অন্য পণ্যের দাম বাড়লে তো তখন কথা বলেন না, ওষুধ নিয়ে কেন কথা বলেন? যদি বিশ্ববাজারে ওষুধের কাঁচামালের দাম বাড়ে, তাহলে এই ওষুধের দাম কেন বাড়বে না? যদি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ হয় আর আমাদের কর্মকর্তাদের বেতন বাড়াতে হয় না, তারা এই উদাহরণগুলো দেন। হ্যাঁ, যুক্তি আছে, কিন্তু এই যে এক ধরনের অস্বচ্ছতা এবং অধিকতর মুনাফা লোভের যে বিষয়টি স্যার বললেন, এইটা থেকে যখন বের হয়ে আসবে, আমি বলি বেলা শেষে ওষুধ কোম্পানিগুলোই আসলে লাভবান হবেন। জি। এই বোধোদয়টা তাদের হওয়া জি, উচিত। আমি জাফর ভাই আপনার কাছে আসি। ওই যে দর্শক প্রশ্ন করলেন, যে সরকার এটা মানে এখন হ্যাঁ, জিনিসটা মনে হচ্ছে পড়েছে। সরকার যদি কি করণীয়, মানে সরকার তো করেছিলেন না, 82 করে সালে, নাই। সরকার 82 সালে করেছিল, তো তারপরে 94 সালে কেন বের হয়ে গেল, এখন কেন করতে পারছে না? এটাকে একটু করে বলি। জি। আমি আশা করি যদি আজকে আমার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যদি আমাদের এইটা শুনে থাকেন, এবং উনার অন্তকে ওষুধের কারখানাতে উনার কোনো শেয়ার নেই আমি যতদূর জানি, উনার ছেলে মেয়েও কেউ ডাক্তারও নাই, আমি যতদূর জানি তাদের ব্যবসাও নাই, এটাও নাই, এটাতে উনি আগামী সপ্তাহে, আজকে সোমবার না, আজকে সোমবার, আগামী সোমবারের মধ্যে বাংলাদেশে বাজারে যত ওষুধ আছে, সে ভ্যাকসিনকে বলেন, ইনসেপ্টা বলেন, সবার ওষুধের দাম কমপক্ষে হাফ হয়ে যাবে, কমপক্ষে। কারণটা কি? বিশ্ব বাজারে কাঁচামালের দাম
যদি আপনি 1200 কাঁচামাল ধরেন তার 10%-এর দামও বাড়বে। জাফর ভাই, আমি একটা কথা বলি, যে জিনিসটা হচ্ছে যে সরকারের মধ্যে প্রভাব বিস্তার করে আছে ওষুধ কোম্পানিগুলির, যারা করতে দিচ্ছে না, আমি বললাম করতে দিচ্ছে না, কিন্তু ক্রেতা অধিকার যারা কাজ করেন তারা এই বিষয়ে কি করতে পারে? তারা করলে যেটা হচ্ছে কি জানেন, আজকে আপনি আমাদেরকে নিয়ে আজকে এই মিটিংটা করছেন, জি, একটা এটা কিছুটা অ্যাওয়ারনেস হবে, আগামী সপ্তাহে কিন্তু মিটিং হবে না। আরো যদিও আমাদের বহু টেলিভিশন সেন্টার আছে, এটা কনস্ট্যান্টলি, আজকে যদি আমাকে বলতেন আমি 50টা ওষুধের নাম ধরে ধরে দেখিয়ে দিতাম যে এইটার দাম কালকে 1/3 যদি নামে, তারপরও তাদের 30% প্রফিট হবে। কত লাভ করবেন আপনি? আমি তো বলছি ওটা প্রত্যেকটা, যেটা এই যে বেক্সিমকো আর ইনসেপ্টটা দেখালো, তাদের 20টা ওষুধের দাম কমিয়েছে, কত কমিয়েছে? এখনো তাদের 100% প্রফিট আছে, এখনো 100% প্রফিট আছে। আপনি তালিকা করলে আমি আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম দেখাবো, ম্যানুফ্যাকচারিং কস্ট দেখাবো, তাদের বেতন দেখাবো, তাদের বিদেশ যাওয়া দেখানো, ঘুষের হিসাব মানুষজিরা বললেন, সব কিছু ধরে দেওয়ার পরও ফ্যান্টাস্টিক। কিন্তু আজকে সরকারকে ভোটে যেতে হবে, সেই ভোটের কোয়ালিটি নিয়ে আমি প্রশ্ন বক্তব্য রাখতে চাই না, কিন্তু আজকে তাকে জনগণের কাছে নাসিম সাহেবকে জবাব দিতে হবে, নাসিম সাহেবকে জবাব দিতে হবে। যেমন কি প্রধানমন্ত্রীও কয়েকদিন উনারা যে দেখছেন না তা না, আজকে উনাদের এইখানে আজকে বাড়তে বাড়তে কোথায় গেছে? ইডিসিএল বলে গভর্নমেন্টের একটা ফ্যাক্টরি আছে, সেটা তো আমাদের কিছু আমাদের অনেকের ছোটখাটো অবদান আছে, এটা আমরা মনে করছি গভর্নমেন্টের ফ্যাক্টরি থাকলে সেই, তারাও দাম বাড়াচ্ছে, কারণ জবাবদিহি তারাই। আজকে যদি এর মতো মনিরের মতো লোক যদি যতগুলি কমিটি আছে, মালিকের লোক আছে হলো 50 জন, 50%, প্রফেশনাল আছে যদিও বলে যে 50%, আমি তো আগেই বলেছি একটা ডাক্তার আমার তো 5 জনকে বসাইলাম, ওকেই বসাইতে হবে যে অঙ্কটা করতে জানে। এইটা করলেই দেখা যাবে যে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা ওষুধ, প্রত্যেকটা, আমি শব্দটা আবার রিপিট করছি সব আমার শ্রোতাদের বোঝার সুবিধার্থে, যেই নাম আপনার নাম দিয়ে বলতে পারেন, আমি কালকে আপনার প্রত্যেকের নাম ধরে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম কত, এর দাম কত, সব দেখিয়ে দেব, তারা কত লাভ করছে। ভাই লাভ করেন, ব্যবসা করছেন, লাভ করবেন না, কিন্তু ভাই এইরকম পাপ গুনার কাম করেন না। এবং এই গুনার কাম করলে কি হয়, খোদার একটা শাস্তি আছে। জি, দেখেন সালমানের কথায় ধরেন, আমরা কারণ নাম বলি নাম না বাদ দিলাম, কিন্তু দেখেন গুনার কামে এইসবের ফলাফল পেতেই হয় কোনো না কোনো ভাবে। সুতরাং খোদার দোয়ায় অন্তকে যারা ইতিতে বিশ্বাস করেন, মানুষকে মাইরেন না। জি স্যার, আপনার কাছে আসার আগে একজন দর্শক আছেন, দর্শকের নাম প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাসেল বলছি জয়পুরহাট থেকে। জি বলেন। জি, আমি দীর্ঘদিন একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন চাকরি করেছি। তো আমার ওষুধের দাম বৃদ্ধির যে কারণগুলো, সেটার আমার কিছু ব্যক্তিগত কিছু অবজারভেশন রয়েছে, যেটি আমি খুব কাছে থেকে দেখেছি, জেনেছি। প্রত্যেক কোম্পানি, প্রত্যেক লিডিং কোম্পানি, আমি বলবো যে কিছু কিছু ডাক্তারের পিছনে মাসিক এবং বাৎসরিক একটা ফিক্সড একটা ক্যাশ অ্যামাউন্ট তারা ধার্য করা হয়, এবং মাস বা বছর শেষে তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পান। এটা কোম্পানির একটা, ওষুধ কোম্পানির একটা বড় ব্যয়। এবং শুধু তাই না, বড় বড় গিফট, এবং তাদের পিছনে প্রত্যেকটি ভিজিটে আমাদেরকে বিভিন্ন প্রকার স্যাম্পল দিয়ে তাদেরকে গিফট দিয়ে ভিজিট করতে হয়, এটাও একটা কস্ট। এই যে এই অনৈতিক কস্টগুলো, এগুলা ওষুধ কোম্পানিতে প্রোডাকশন কস্ট হিসাবে ধরা হয়। তো এগুলাকে প্রোডাকশন কস্ট হিসাবে ধরতে যাওয়ার ফলে ওষুধের প্রোডাকশন কস্টটা বেড়ে যায়, ফলেই ওষুধের যে একদম প্রান্তিক যারা ক্রেতা, তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। তো আমার প্রশ্নটা এখানে যে এই যে ওষুধের যে বাইরে থেকে যে জেনেরিক গুলো কিনে আনা হয় বা বাইরে থেকে কাঁচামাল কিনে আনা হয়, এটার মূল্য কিন্তু অনেক কম, অনেক কম। কিন্তু এই যে বাড়তি অ্যাডিশনাল যে খরচগুলা, এই খরচগুলা এগুলা আসলে প্রান্তিক ক্রেতাদের কাছ থেকে শেষ পর্যন্ত আদায় করা হয়। তো আমার যেটা মতামত, বা আমি যেটা আলোচকদের কাছে জিজ্ঞেস করতে চাই, সেটি হলো যে
আসলে সরকার কি এটি এক কঠোর নজরদারির মাধ্যমে এটিকে প্রতিহত করতে পারে কিনা, যে এই যে ওষুধ কোম্পানি যে ডাক্তারদের পিছনে এত টাকা বা এত আনইথিক্যাল ব্যয়গুলো করছে, এগুলা নিয়ন্ত্রণের জন্য সরকার কি কোনো কঠোর পদক্ষেপ নিতে পারে যাতে ওষুধের জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন বোঝা গেছে স্যার। এখানে জিনিসটা হচ্ছে যে ওনার কথায় যেটা বোঝা যাচ্ছে উনি এই আমি ফিল্ডে যেটা কাজই বললাম। করেন। তো এখন মানে খাইটা বেড়ে যাওয়ার কারণেই যারা প্রেসক্রিপশন লেখেন তাদের খাইটা বেড়ে যাওয়ার কারণে কি শুধু ওষুধ দাম বাড়ছে, না মানে অতি মুনাফা করার প্রবণতাটাও এর মধ্যে আছে? আমি যে আপনাকে- আমি যদি ডাক্তারকে যদি আগে 10 টাকা দিতাম, এখন 100 টাকা দিচ্ছি, তা আমি যদি 100 টাকা আমার ডাক্তারকে 100 টাকা 10 গুণ বাড়িয়ে দিলাম, আমি কেন 10 গুণ লাভ করবো না? এই টেন্ডেন্সিও তো কাজ করছে। কাজ করে। Exactly. আমি আপনাকে একটা কথা বলি। কয়েকদিন আগে অধ্যাপক আপনার প্রাণগোপাল দত্ত একটা কথা বলেছেন, আপনাদের হয়তো এটা নলেজে এসেছে। তিনি বলেছেন যদি ডাক্তারদেরকে কমিশন দেওয়া বন্ধ করে দেওয়া হয় Right, exactly. তাহলে ওষুধের মূল্য 40% কমে যাবে। প্রাণ করে। 40% কমে আমাদের যাওয়ার BSME অর্থটাকে আপনি former চিন্তা করে দেখুন। ভাইস চ্যান্সেলর বিইং এ ডক্টর, তিনি একজন নামকরা specialist. ডাক্তার বাংলাদেশের, এবং তিনি সরকারেরই হ্যাঁ। অধীনে কাজ করেছেন, এখনো তিনি সরকারের উপদেষ্টা হিসাবে কাজ করেন। তার মতো একজন ব্যক্তি যখন বলেন যে কমিশন নেওয়া যদি বন্ধ করা হয় তাহলে 40% ওষুধের দাম কমে যাবে, তাহলে আপনি 40% মাইনাস করেন দেখি। এখন যে ওষুধ দাম আছে সেখান থেকে 40% বাদ দিলে আপনার ওষুধ দাম কত নিচে নেমে চলে আসে? 100 টাকার ওষুধ 60 টাকা হয়ে যাবে। 60 টাকা হয়ে যাবে আপনার। জি। তো সুতরাং এই কমিশন, আমি ইন্ডিয়াতে পড়েছিলাম কিছুদিন আগে, তারা লিখেছিল যে যদি আপনার উপহার নেন তাহলে লাইসেন্স বাতিল করে দেব। আপনার মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে কথাটা বলা হয়েছিল যে আমাদের ভুক্তভোগী মানুষ অত্যন্ত সাফার করছে, কষ্টে আছে, ওষুধ কিনতে গিয়ে তার নিঃস্ব হয়ে তো যাচ্ছে। আমাদের সেই বিএমডিসিও আছে, হ্যাঁ। তারপরে BMA আছে। বিএমএ আছে, কিন্তু কিন্তু কিছুই তো তারা হচ্ছে না। সেটা কিছু বলছে না। জি। তো সুতরাং আমি যেটা বলছিলাম যে আমি আজকে বাজারে গিয়েছিলাম, ওষুধের দোকানে গিয়েছিলাম, জি। এই যে একটা অ্যান্টিহিস্টামিন কিনবো, তা আমি কিছুদিন আগে সেটা কিনেছি 25 টাকায়। অ্যাসিট্রিন, নাম ধরেই বলছে অ্যাসিট্রিন, 25 টাকায় কিনেছি। আজকে 30 টাকা চাইলো আমার কাছে। আমি বলছি কি ব্যাপার? স্যার বাড়িয়ে দিচ্ছে। আর আপনি তো একজন পেশাবিদ হিসেবে এটার প্রোডাকশন কস্ট আপনি হ্যাঁ, আমি জানেন। জানি। তা আমি জি। বললাম যে 5 টাকা বেড়ে দিল। স্যার আপনি কি বলছেন 5 টাকা বাড়িয়েছে? 5 টাকা তো কম। আমি আপনাকে বলছি যে 90%, 70% থেকে শুরু করে 60% পর্যন্ত ওষুধের দাম বাড়ানো হয়েছে। আমি বলি যে এখন কি অবস্থা? এখন স্যার একটুখানি তারা মানে স্থিত অবস্থায় আছে, একটু ভয় পেয়েছে মনে হচ্ছে যেন। কি কারণে? অনেক লেখালেখি হয়েছে, তবে রিপোর্টে আলোচনায়, জি। তারপরে আপনার বণিক বার্তায় প্রচুর লেখালেখি হয়েছে, টেলিভিশনে অনেক আপনার এটা নিয়ে রিপোর্টিং হচ্ছে, আমরা লিখছি। এই জন্য একটুখানি সতর্ক হয়েছে। আর এটা উচ্চ পর্যায়ের কমিটি, তার স্বাস্থ্য সচিব নাকি বলেছেন যে ওষুধের এই মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। তখন তারা বলছে যে ঠিক আছে, রিভিউ করার জন্য টেকনিক্যাল সাব কমিটিতে পাঠানো হোক। কিন্তু টেকনিক্যাল সাব কমিটি কেটে মরে গেছে আবার, সেখানে এটার আর কোনো অ্যাকশন হয়নি। আমি যেটা মনে করি স্যার, যে এখানে অনৈতিক কর্মকাণ্ড প্রচুর চলছে আপনার। এখানে একটা অদৃশ্য প্রতিযোগিতা চলছে টপ ক্লাস কোম্পানিগুলোর মধ্যে, শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মধ্যে। আর নিচের দিকে যে কোম্পানিগুলো আছে তারা ভেজাল নকল ওষুধ নিয়ে ব্যস্ত। তাদের কাজ হচ্ছে যত ভেজাল, যত ক্ষতিকর ওষুধ আছে সবগুলো বানিয়ে তারা প্রফিট করবে 200, 300, 400 গুণ বেশি হারে। এখন ওষুধ আপনি দেখেন, সরকারের মানসিকতাটা দেখেন, আমি চিন্তা করে দেখলাম সরকারের মনোভাবটা এরকম হলো কেন? সরকার আছে এখন ওষুধ রপ্তানি নিয়ে, এটা তাদের প্রেস্টিজ কনসার্ন, দেশের জন্য একটা বিরাট সম্মানের ব্যাপার যে আমেরিকার মতো দেশে আপনার ওষুধ যাচ্ছে, 160টা দেশ ওষুধ যাচ্ছে। জি, জি, আচ্ছা, জি জি বলেন। হ্যাঁ, এখন এতগুলো দেশে যদি ওষুধ যায় তাহলে এটা দেশের একটা ভাবমূর্তিকে আপনার বৃদ্ধি করে। সুতরাং এটা নিয়ে তারা আছে। এর ফলে কি হয়? ফরেন কারেন্সি আসছে, বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। দেখছে না, অ্যামাউন্টও দেখছে না। হ্যাঁ, দেখছে না, কিন্তু তারা এটাকে এক্সপ্লয়েট করছে পলিটিক্যালি। আচ্ছা, এখন আমি বলি যে ঠিক আছে, ওষুধ রপ্তানি করি, আপনি ফরেন কারেন্সি ইনকাম করেন, আমার আপত্তি নেই। যত বেশি করা যায় করেন, যত বেশি চড়া দামে বিক্রি করতে পারেন ততই আমাদের লাভ, অসুবিধা নেই। কিন্তু দেশের জনগণকে আপনি কেন ভিক্টিম করছেন? দেশের জনগণকে কেন আপনি ওষুধ এত চড়া মূল্য ওষুধ কিনতে বাধ্য করছেন? আপনারা তাদের দিকে একটু তাকান, প্রফিট করেন। যেটা জাফর ভাই যেটা বলেছেন, প্রফিটের একটা সীমা থাকতে হবে। তো একটা ওষুধের দাম কি করে 100% বেড়ে যায়? আমার মনে আছে আপনার রুহুল হক সাহেব যখন স্বাস্থ্যমন্ত্রী, তখন আপনার একটা শীর্ষস্থানীয় কোম্পানি আপনার অ্যান্টাসিডের দাম বাড়িয়ে দিল আপনার 32 টাকা 64 টাকা। তিনি বলেন যে এটা তো গ্রহণযোগ্য নয়, আপনারা এইভাবে দাম বাড়াতে পারেন না। বলছি ঠিক আছে, আপনার সম্মানে আমরা এটার দাম 55 টাকা করে আনলাম। এখন এক কথাতেই আপনার 55 টাকাতে চলে আসলো। যদি আসতে পারে, যদি আমাদের আজকে স্বাস্থ্যমন্ত্রী যদি বলেন যে আমি রিভিউ করতে চাই, কমিটি গঠন করে দেওয়া হোক যে আমি রিভিউ করতে চাই যে এখন ওষুধের বাজার যে মূল্য প্রচলিত আছে সেই মূল্যগুলো আপনার যথাযথ কিনা, জাস্টিফাইড কিনা, তারপর আমি
প্রয়োজনে অ্যাকশন নেব। তাহলে দেখেন না আপনি ওষুধের দাম কোথায় গিয়ে দাঁড়ায়। জি, কিন্তু সে শফিক করবেন মারুফ কি বলবেন? জি। না, আমি আসলে শুধু এইটাই আমরা হয়তো মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধরার চেষ্টা করব, আমরা চেষ্টা করছি। হ্যাঁ, জি। শুধু সমাধান এইটাই না, সমাধানটা কিন্তু আরো ব্যাপকভাবেই একটু খতিয়ে দেখতে হবে। যে দেখেন, একটু আগে ঔষধ অধিদপ্তরের কথা বললেন, সেখানে সর্বশেষ ডিসিসির মিটিংয়ে ড্রাগ নিয়ন্ত্রণ যে কমিটি আছে সেখানে মিটিংয়ের সিদ্ধান্ত হলো, তখনকার সচিব যিনি সদ্য বিদায়ী আর কি, সচিব জানতে চাইলেন যে ওষুধের দাম নিয়ে এত আলোচনা কেন, তখন বললো যে এটা ঠিক আছে, এখন আলোচনা না, পরবর্তী সভায় প্রতিবেদন দেওয়ার কথা, টেকনিক্যাল কমিটি এটি দিবে। আদৌ টেকনিক্যাল কমিটি কোনো কাজ করছে কিনা এটা কিন্তু কোনো, আর এই যে কয়েক মাস হয়ে গেল কোনো ফলো আপ নেই। এখন আমাদের বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই, মাঝে মধ্যেই উনি হুঙ্কার দেন। উনি একজন মানে জাজ্জেল রাজনীতিবিদ হিসেবে উনি হুঙ্কার দেন এই যে চিকিৎসা ব্যবস্থাপনায় যে বিভিন্ন ধরনের অনৈতিক অবস্থা চলে, বড় বড় হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, এদের বিরুদ্ধে, এমনকি যে অবৈধভাবে গড়ে ওঠা মেডিকেল কলেজগুলো, প্রাইভেট মেডিকেল কলেজ, এর বিরুদ্ধে। কিন্তু ওষুধের জায়গায় উনি মাঝে মধ্যে কথা বলেন, কিন্তু সেটি আমার কাছে মনে হয় যে একটু ওনার স্বরটা একটু মৃদু থাকে। এখন কেন যে জানি না, এটি উনি বলেই কথা না, আমি একটু আগে বলেছি, আবার রিপিট করছি, কোন সরকার বা মন্ত্রী, সরকারে যারা থাকেন, স্বাস্থ্যমন্ত্রী, ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে, তারা বিরুদ্ধে আমি বলছি না, যে কোম্পানিগুলো মূলত কুক্ষিগত করে রাখে, ক্ষমতাধর, তাদেরকে ঘাটানো বা তাদেরকে নাখোশ করার মতো কোনো ভূমিকায় আসলে যেতে চান না। কেন যান না এটি কিন্তু এখন খতিয়ে দেখার ব্যাপার। আমি এইটুকু বলবো যে দেখেন, মাত্র ইনসেপ্টা, স্যার যেটা বললেন, ইনসেপ্টা সহ আরো কয়েকটা কোম্পানি, বেক্সিমকো এবং আরো রেনাটা এরকম আরো কয়েকটা কোম্পানি। জি, আমি একটু কথা বলতে চাই এখানে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখন আমাদের সাথে যোগ দিয়েছেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আমরা এখানে কথা বলছি। এখানে তৌফিক মারুফের শেষ কথাটা দিয়ে আপনার কাছে আমি আসতে চাই। তৌফিক মারুফ বলেছেন যে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে খুব জোরে সোরে কথা বলেন, কিন্তু ওষুধ কোম্পানিগুলোর ব্যাপারে যেন আপনি ঠিক ওই জোরে সোরে কথা বলেন না। এইটা তৌফিক মারুফ একজন সাংবাদিক হিসেবে এটা বলছেন। ওষুধ কোম্পানিগুলো নির্বিচারে ওষুধের দাম বাড়িয়েছে, যেটা এটার বলার অপেক্ষা রাখে না, তাদের যুক্তি নাই যে এইভাবে ওষুধের দাম বাড়ানো। সেটা আপনিও বলেছেন তদন্ত করে দেখা হবে। আমরা কিন্তু সেই বিষয়ে তেমন কিছু অগ্রগতি দেখিনি। আপনি কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই জি, সময় টিভিকে, যে আপনার একটা সময়চিত এটা আলোচনা করছেন। আমার যে রিকোয়েস্ট থাকবে, এরপরে যে আলোচনা হবে সেখানে আপনার ওই যে ওষুধ কোম্পানি যে মালিক যারা আছেন এবং ডাক্তার সাহেবদের প্রতিনিধিকে ডাকবেন, জি, তাদের সঙ্গে আপনার কথা বলা উচিত। তারা কেন দাম বাড়াচ্ছে বা কেন তারা আপনার কমিশন নিচ্ছে, তাই না? জি, তাহলে তো জবাব দিতে আনতে হবে আপনাদের এই টেবিলে বসে। জি। হ্যাঁ। 2 নম্বর হচ্ছে, মারুফ সাহেব যে কথা বলেছে তাকে ধন্যবাদ জানাই। আমি তো হুমকার দেই না, শুধু কাজও করি তো, এবং যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এই বিষয়ে কলেজগুলো বা অন্য যে সংস্থাগুলো করেছি, কথা বলে সুতরাং কাজ করতে হবে। তো অলরেডি আমি এটাকে রিভিউ করার জন্য অলরেডি আমি ডিজি ওষুধ প্রশাসনকে বলেছি এবং তারা এটা কাজ করছে, এবং দেখবেন আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখবেন। তো আপনার যে সাজেশনগুলো দিয়েছেন এটা আমি শুনছি, অনেকক্ষণ ধরে শুনছি, মূল্যবান সাজেশন, এবং এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এবং আমি একটা কথা বলতে পারি, আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট, যে কোনোভাবেই জনগণের স্বার্থে ওষুধ কোম্পানির কাছে আমরা কোনোভাবেই নিজেদের স্বার্থ জনগণের সাথে বিকিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না। যে কোনো ওষুধ কোম্পানি হোক না কেন, তাদের ঐতিহ্য আছে, তার রপ্তানি করে সব ঠিক আছে, কিন্তু জনগণের স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ নিয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে দেবে অযৌক্তিকভাবে, এটা গ্রহণ করা যাবে না। এটা আমরা রিভিউ করছি এবং এবার প্রয়োজনীয় ব্যবস্থা ইনশাল্লাহ নেওয়া হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। রাহুল্লাহ সাহেবকে ধন্যবাদ জানাই, মাঝে মাঝে যখন এই কথা ভালো লাগে, কিন্তু শুধুমাত্র রাজপথায় যে অন্য কথাগুলো না বলে উনি, এই কথা রাজনৈতিক বক্তব্য যেন কম দেয় উনি, এটা আমি চাই। মাননীয় মন্ত্রী, আমি মুক্তিযোদ্ধা, একজন ডাক্তার, উনি এইসব ব্যাপারে ব্যবস্থা থাকুন। জি, মাননীয় মন্ত্রী, এই সুযোগে আপনাকে একটা আমি জিজ্ঞেস করতে চাই। ভাবমূর্তি নষ্ট হবে, এটা আমি চাই। জি, মাননীয় মন্ত্রী, আমি একটা জিজ্ঞেস করতে চাই, এই ধরনের আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা দেখি যে বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে, গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে, তেলের দাম, জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে একটা কমিটি আছে, যেটা রেগুলেটরি কমিটি, তাদের কাছে তারা শুনানির ব্যবস্থা করে, বিভিন্ন এই সংশ্লিষ্ট সবার সাথে আলাপ আলোচনা করে, তাদের বক্তব্য নেয়, সব পক্ষের বক্তব্য নেয়, তারপর সিদ্ধান্ত দেয়। ওষুধের মতো একটা
খুব জীবন গুরুত্বপূর্ণ জিনিসের ক্ষেত্রে আপনাদের এরকম একটা কমিটি করার চিন্তা ভাবনা আছে কি না? আপনাকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আপনি নিজেই বলেছেন যে মুক্তবাজার অর্থনীতির এখন চলছে দেশ, তাই না? অনেক সময় নিয়ন্ত্রণ চাইলেও করা যায় না, এ করা সম্ভব হয় না। তারপরে আমি মনে করি যে আমরা এটা যখন রিভিউ করব তখন আমি চেষ্টা করব যারা আজকে আলোচনা করে তাদেরকে এখানে আনার জন্য, তারাও যে তাদের যুক্তির উপস্থাপন করে। কারণ আমি নিজে চাই, আমাদের গভর্নমেন্ট চাই, আমাদের প্রাইম মিনিস্টার চায় জনগণের স্বার্থের একটি মানে ভেজাল ওষুধ শুধু না, সাধারণ ওষুধগুলো যেন কোনোভাবেই জনগণের দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের বাইরে না যায়। কিন্তু অনেক সময় কি অনেক ক্ষেত্রে মুক্ত অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সময় ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ইচ্ছার বিরুদ্ধে অনেকগুলো কাজ করে। আর দ্বিতীয়ত একটা কথা বলতে চাই, আমি তো চিকিৎসক নিয়ে কাজ করছি, আমরা নিজেরাও, আমি সবসময় বলি কথাগুলো, কারণ আমাদের পলিটিক্যাল লিডার হিসেবে আমাদের দায়িত্ব হলো জনগণকে অ্যাওয়ার করা এবং জনকে জানানো যে আপনারা অন্তত পক্ষে এই ধরনের ডাক্তার হিসাবে মানুষের সেবা দেওয়ার ক্ষেত্রে এগুলো আপনার ওষুধ যখন আপনি প্রেসক্রিপশন করেন তখন চিন্তা করে করবেন যে কথা ঠিক যে ডাক্তার কম ওষুধ দেয় সেই ভালো ডাক্তার। কিন্তু আমি নিজে দেখেছি যাতে অধ্যাপক নজরুল ইসলাম সাহেব নিজে একবার রুগীর কাছে রুগী হিসেবে গিয়েছি কয়েকবার তার কাছে, সে মাত্র হয়তো 1 টাকা ওষুধ দিত, তার ওষুধের কাজ হতো। কিন্তু এখন যত বেশি ওষুধ দেওয়া যাবে মনে হবে যে সে বড় ডাক্তার, এটা তো হতে পারে না। আমি নিজেও বলি অনেক সময়, কিন্তু এটা তো ধরেন ডাক্তার সাহেবদের ব্যাপার, তার চিকিৎসকদের ব্যাপার, তাই না? আর দ্বিতীয় কথা হলো আমি যেটা বলতে চাই সেটা আজকে আমি কিছুক্ষণ আগে একটা নির্দেশ দিয়েছি, আপনি দেখেছেন হয়তো পত্রিকায় এটা চলে গেছে, যে একটা 9 সালে একটা কোম্পানির কারণে বা যে কোনো কারণে হোক অনেক ছেলে মেয়েরা মারা গিয়েছিল ভিটামিন এ ক্যাপসুলের কারণে, এবং এটা যে প্রশাসন থেকে তাদের গাফিলতির কারণে রায়টা নাকি হয়েছে যে খালাস হয়ে গেছে। আমি অলরেডি কাল 2টার মধ্যে রিপোর্ট দিতে বলেছি প্রশাসনকে যে কিভাবে এটা তদন্ত হলো যে আজকে এটা খালাস হয়ে গেল, এই জন্য কারা দায়ী হচ্ছে প্রশাসনে, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব 2টার সময় কালকে। কারণ আমি তাৎক্ষণিকভাবে অনেক সময় ব্যবস্থা নেই, এই কারণে যে মানুষকে অন্তত জানানো যে আমরা স্বচ্ছভাবে কাজ করছি, জনগণের জবাব দিয়ে আমি প্রস্তুত আছি, যে কোনো ব্যবস্থা নিয়েছি। এবং এই ক্ষেত্রে আপনি দেখবেন আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব, সময় লাগতে পারে কিন্তু ব্যবস্থা নেব। জি, মাননীয় মন্ত্রী, আমরা আশা করি যে হ্যাঁ আপনি আপনাকে ধন্যবাদ, এবং আমরা মনে করি যে আজকে আমাদের অনুষ্ঠান সার্থক, যে আপনি আজকে আমাদের অনুষ্ঠান দেখছিলেন এবং যার কারণে আপনি আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন ফোনের মাধ্যমে। এবং আমরা এটি পূর্বাহ্ন থেকে দেখছি, যখন জামালুল সাহেবের কথা শুনেছি তখন আমি বলছি আর দেখতেই হবে আজকে এটা। আমি তো আপনার ভালো চাই, আপনি ভালো কাজ করতে পারবেন। এবং রিভিউ আপনারা ইস্যু থাকেন এবং রিভিউ কমিটিতে ওনাদেরকে আমি ডাকবো ইনশাল্লাহ। ওরা আপনারা আসবেন, মুনির সাহেব, রাহুল্লাহ সাহেব এবং আমার প্রিয় মারুফ সাহেব আসবেন, এসে আপনারা বলবেন কথা বলবেন, তাদের সামনে বলবেন যারা এই দাম বাড়িয়েছে। জি জি, ধন্যবাদ। কিভাবে আমি কাজ করবো, ঠিক আছে? তবে ঔষধ নীতিটা একটু দ্রুত, যত দ্রুত যদি আর ঝুলে না থাকে, যত দ্রুত ওষুধ নীতিটা বাস্তবায়ন করা যাবে সেটার ব্যবস্থাটা নিলে মাননীয় মন্ত্রী, আমার মনে হয় যে আরো আপনার অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে। নিশ্চয় নিশ্চয়। জি, আপনার দুইজনই মাননীয় স্বাস্থ্য, আমাদের 2-4 মিনিট সময় আছে, স্বাস্থ্যমন্ত্রীকে ফোনে রেখেই আমরা আপনাদের কাছ থেকে কিছু স্বাস্থ্যমন্ত্রীকে কিছু বলার আছে কিনা। জাফর ভাই, আমি ওনাকে বলতে চাই, দেখেন আজকে ক্যাপিটালিস্ট সোসাইটিতেও কতগুলি পণ্য আছে সেটা সরকার মূল্য নিয়ন্ত্রণ কেটে গেছে। জি, যাই হোক, জি সরকার মূল্য নিয়ন্ত্রণ করে না, জনগণের স্বার্থেই করে। সেটা যেমন ইন্ডাস্ট্রির জন্য সরকার কতগুলি সুবিধা দেয়, কতগুলি তাদের ডিসইনসেন্টিভ করে। ওষুধের ক্ষেত্রেও যেমন কি আজকে ওষুধের ক্ষেত্রে কোম্পানিকে অবশ্যই লাভ দিতে হবে, আমরা কেউ বলবো না যে কোম্পানি লাভ করবে না সেটা, তবে কমিটিতে উনি যা বললেন খুবই ভালো কথা। আজকে এই সকল কমিটিতে কোম্পানির পক্ষে মাত্র 1 জন লোক থাকবে, জনগণের পক্ষে থাকবে 9 জন। ঠিক যেভাবে আজকে যাতে সম্পূর্ণ জিনিসের তথ্যটা উপস্থাপন করা যায়, এবং সেখানে কোন জাতীয় লোক থাকবে, আমি মনে করি যারা ওষুধ সম্পর্কে জানে, কারণ ডাক্তার দিলে কিন্তু হবে না, ডাক্তারদেরকে পড়ানো হয় না, ইকোনমিক্স অফ ড্রাগ প্রোডাকশন পড়ানো হয় না, সেটা পড়ানো হয় দেশে অনেক বেশি ফার্মাসিস্ট তৈরি করতে হবে। আমরা তো মন্ত্রীর কথা শুনলাম, আমরা কতটুকু আশাবাদী হতে পারি? আমি খুব আশাবাদী। আজকে ওনার বক্তব্য শুনে আমার কাছে মনে হচ্ছে যে উনি যথাযথ ব্যবস্থা নেবেন, সহসায় নেবেন মনে হচ্ছে আমার কাছে, এবং আমি আশা করি এবং দোয়া করি যেন তিনি পদক্ষেপ নেন, কারণ এটা জনগণের জন্যই যাবে। পলিটিক্যাল সরকার যেহেতু ওনার,
তাহলে যে কাজটা তিনি নিতে চাচ্ছেন সেটা যদি করেন তাহলে জনগণের পক্ষেই যাবে, জনগণ তাদেরকে বাহাবা দিবেন। তবে আমার শেষ কথা হচ্ছে যে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে একটু শক্তিশালী করতে হবে। এটা একদম নির্জীব হয়ে পড়ে এটা তো আছে। আইনের মাধ্যমেই করতে হবে। আইনের আইন মাধ্যমে আছে করতে হবে। কিন্তু না, আইন আছে, আইন আছে। আইন আছে, ডিসিসি বলে যেটা ড্রাগ কন্ট্রোল কমিটি আছে। আগে আজকে সেখানে ফার্মাসিস্ট, ফার্মাকোলজিস্ট এইসব লোকের প্রাধান্য ছিল, এখন সেখানে ওষুধ মালিকদের প্রাধান্য হয়ে গেছে। এবং মালিকরা আজকে যদি বড় মালিকরা যদি যায়, ওই ছোট সুপারিনটেন্ডারে সে আর কথা বলতে সাহস করে না। জি, তৌফিক মারুফের শেষ কথা। হ্যাঁ, আমি শেষ কথা এটা বলছি, সবার সাথে একমত যে আসলে ওষুধ প্রশাসন অধিদপ্তর এখন যিনি ডিজি আছেন উনি আসার পরে হয়তো একটু চেষ্টা হচ্ছে, কিন্তু তাও পর্যাপ্ত না। ওটি একেবারেই আমি দেখছি এইভাবেই যে ওটি একটি রহস্যজনক অধিদপ্তর বা একটি দপ্তর হিসাবে আছে। এটিকে আসলে জনগণের জন্য আরো উন্মুক্ত এবং আরো যাতে স্বচ্ছ তা দেখাতে পারে সেটাই ভালো। আরেকটা কথা বলে আমি শেষ করছি, এখনই আমরা দাম নিয়ে এত হাহুতাশ করছি, আমরা বিনে পয়সায় পেটেন্ট পেয়ে যখন 2030 সাল নাগাদ এই ইয়েটি উঠে যাবে, যেটি 17তে উঠে যাওয়ার কথা ছিল, ভাগ্য জোরে আমরা আবার পেয়ে গেছি। যদি এটি 33 সাল নাগাদ যদি উঠে যায়, তখন যে এই ওষুধের দাম কি হবে মানে সেটি মানে কল্পনাও করা যায় না। মানে মানুষ আমরা তাহলে এটাই কাঁচামাল উনি যে পয়েন্টটা করছেন, আমাদের নিজেদের দেশে কাঁচামাল উৎপাদনের ব্যবস্থা থাকতে হবে। দুর্ভাগ্যবশত আমরা 10% কাঁচামালও উৎপাদন করি না। এপিআই সেটাকে তারা গভর্নমেন্ট এবং ব্যবসায়ীরা খেলা খেলছে। আমরা আশা দিয়ে শেষ করতে চাই। আমরা আজকের অনুষ্ঠানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে যে আশাবাদের কথা শুনলাম, আমরা আশা করি যে হ্যাঁ, যথাযথ পদক্ষেপের মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হবে। ওষুধের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবেন, এই আশা করে আমাদের আলোচনা এখানে শেষ করতে যাই। আপনাদেরকে তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দর্শক হিসাবে আমাদের সামনে ছিলেন, আলোচনায় অংশ নিয়েছেন, তাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি সবাইকে।